ওই বাচ্চা পোলা, কই যাও? দাঁড়াও তো, একটু কথা বলি। এই যে পিচ্চি, দাঁড়া বলছি। সিয়াম থমকে দাঁড়িয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে ওর। আশেপাশে মানুষ তাকিয়ে আছে, কিন্তু কেউই কিছু বলছে না। চেয়ারম্যান মেয়ের সামনে মুখ খোলার সাহস হয়তো কারো নেই, কিন্তু সিয়াম কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে যেতে হবে, আম্মু অপেক্ষা করছে। ও মা, তাই নাকি? আম্মুর কোলেই থাকো সারাদিন? একটু আমাদের সাথেও থাকো না, খারাপ লাগবে না? বাইক থেকে নেমে নেহা সিয়ামের সামনে এসে দাঁড়ায়। আশেপাশের মেয়েরা হাসাহাসি করে। সিয়ামের মুখ লাল হয়ে যায়। সে পাশ কাটিয়ে বের হতে চায়, কিন্তু নেহা পথ আটকে বলে। এই যে, কই যাস? আমি বলেছি না দাঁড়াতে। সিয়াম থেমে যায়। নেহা গভীর গলায় বলে। তুই কি জানিস তুই আমার স্পেশাল লিস্টে পড়ে গেছিস? সিয়াম বিস্মিত হয়ে তাকায়। কলেজ ছুটি হয়েছে অনেক আগেই। অনেক ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে মজা দেখছে। সিয়াম তখন গম্ভীর গলায় বলল, তুমি আমাকে এসব বলে হাসির পাত্র বানাতে চাচ্ছ কেন আপু? আমি এসব পছন্দ করি না। আপনি এটা ভালো করছেন না। ওরে বাপ রে বাপ, দেখি দেখি আমার সামনে কেউ এমন কথা বলতে পারে নাকি? হাসতে হাসতে নিয়া সিয়ামের গালে আলতো করে চাপ দেয়। সিয়াম সাথে সাথে এক ধাপ পিছিয়ে যায়। একটু জেদ নিয়েই বলে। দয়া করে এসব বন্ধ করুন। নিহা তখন সিয়ামের রাগী চেহারা দেখে ঠোঁট কামড়ে হাসে। সিয়ামের আরো কাছে গিয়ে বলে, বুঝলাম তুই ভদ্র ছেলে, কিন্তু একটা কথা বলতো, আমাকে দেখে একটুও ভয় লাগে না? না, ভয় লাগে না, ভয়ঙ্কর বিরক্ত লাগে। নিহার চোখ বড় বড় হয়ে যায়। আশেপাশে সবাই অবাক হয়ে তাকায়। আজ পর্যন্ত নিহার মুখের উপরে এইরকম কথা কেউ বলেনি। নিহা মুখ কুঁচকে বলে, বিরক্ত লাগে? তুই কি জানিস তোর মতো যারা আমার সাথে এমন করে কথা বলে তারা বেশি দিন বাঁচে না? তোমার এসব কথায় আমি ভয় পাই না। আমি চাই পড়াশোনা করে আমার মায়ের মুখ উজ্জ্বল করতে। তোমার মতো মানুষদের খেলার পুতুল হতে চাই না। এই প্রথম কেউ নিহার সামনে এভাবে কথা বলল। আশেপাশে সবাই গম্ভীর হয়ে গেল। না জানি নিহা ছেলেটার সাথে কি করে, কিন্তু নিহা একটু ভেবে বলে, তোরে ভালো লাগছে তুই বেঁচে গেলি, কিন্তু শর্ত একটাই, আগামীকালও তোর সাথে দেখা চাই, না হলে বলে নিহা চোখ টিপ দেয়। শিয়ামের শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায়। নিহা বাইক স্টার্ট দিয়ে চলে যায় এখান থেকে। একটা ছোট্ট শহর। শহরের প্রভাবশালী ব্যক্তি চেয়ারম্যান ইকবাল চৌধুরী। তার একমাত্র মেয়ে নিহা চৌধুরী। পাড়ার সবচেয়ে ভয়ঙ্কর একটা মেয়ে। ছোটবেলা থেকেই দুষ্টুমি, ঝগড়া, মারামারি এসব তার নেশা। বন্ধু বান্ধব নিয়ে বাইকে চড়ে পুরো শহর দাপিয়ে বেড়ায়। যে কোনো ছেলেকে টিস করা তার কাছে একটা খেলা। চেয়ারম্যানের মেয়ে হওয়ায় কেউ তাকে কিছু বলার সাহস রাখে না। অন্যদিকে সিয়াম আহমেদ একটা সাধারণ ছেলে। ছোটবেলায় বাবাকে হারিয়েছে। মা শাহানা বেগম সেলাইয়ের কাজ করে কষ্ট করে ছেলেকে লেখাপড়া করাচ্ছেন। মা চান তার ছেলে লেখাপড়া করে বড় হোক, ভালো চাকরি করুক, যেন এই কষ্টের জীবন থেকে বেরিয়ে আসতে পারে। বিকেলবেলা ছোট একটা ঘর, জানলা দিয়ে রোদ ঢুকছে। টেবিলের এক পাশে সেলাই মেশিন নিয়ে বসে আছেন সাহানা বেগম। কাঁথার উপরে ফুলের নকশা বসাচ্ছেন। দরজার কাছে চুপচাপ দাঁড়িয়ে সিয়াম। তার চোখমুখে আজকের দিনের ক্লান্তি স্পষ্ট। সাহানা বেগম সেলাই করতে করতে জিজ্ঞাসা করলেন, কি রে সিয়াম, চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আজকে ক্লাস কেমন হলো? সিয়াম ধীরে ধীরে মায়ের পাশে গিয়ে বসে। দীর্ঘ শ্বাস ফেলে বলল, ক্লাস তো ভালো হয়েছে, কিন্তু মা, আমার আর ভালো লাগছে না। এই শহরে প্রতিদিন একটা না একটা নতুন ঝামেলায় জড়িয়ে যাচ্ছি। শাহানা বেগম থেমে যান, ছেলের কপালে হাত রাখেন। এরপর নরম কণ্ঠে বলেন, কি হয়েছে বল তো বাবা, কেউ কিছু বলেছে? সিয়াম কিছুক্ষণ চুপ করে থাকে। এরপর ধীরে ধীরে বলল, মা, চেয়ারম্যানের মেয়ে নিহা, ও আমাকে প্রতিদিন রাস্তায় দাঁড় করিয়ে বাজে কথা বলে, টিজ করে। আমি ওর সামনে কিছু বলতে পারি না। সাহানা বেগম অবাক হয়ে সিয়ামকে প্রশ্ন করেন। নিহা চেয়ারম্যানের মেয়ে? হুম। শাহানা বেগম কিছুক্ষণ চিন্তা করেন। এরপর দীর্ঘ শ্বাস ফেলে বলেন, বড় লোকের মেয়েরা এইভাবে ছেলেদের নিয়ে খেলা করে, তুই এসব এড়িয়ে চলিস। চুপচাপ নিজের পড়াশোনায় মন দে। সিয়াম কিছু বলার আগেই দরজায় জোরে ঠক ঠক শব্দ হয়। মা ছেলে দুজনেই চমকে ওঠে। সুদ ব্যবসায়ী রহিম মিয়া বাইরে থেকে চিৎকার করে বলে। ওই শাহানা, দরজা খোলো। শাহানা বেগম দ্রুত উঠে গিয়ে দরজা খোলেন। দরজার সামনে দাঁড়িয়ে আছেন রহিম মিয়া, একজন মধ্যবয়সী মোটা মানুষ। পরনে লুঙ্গি, হাতে একটা মোটা লাঠি। তার সঙ্গে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে। শাহানা বেগম কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রহিম ভাই?
কি হয়েছে তাই না? তোদের ক্ষণের কথা ভুলে গেছিস? তোর স্বামী মারা যাওয়ার আগে আমার কাছ থেকে 30,000 টাকা ধার নিতে গিয়েছিল। বলেছিলি 1 মাসের মধ্যে ফেরত দিবি, তাও 3 বছর পার হয়ে গেল। শাহানা বেগম মাথা নিচু করে ফেলেন। শিয়াম হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ভাই, আমি গরিব মানুষ, এত টাকা একসঙ্গে কোথায় পাবো? একটু সময় দেন, আমি কাজ করে সেলাই করে টাকা দিয়ে দিব। রহিম মিয়া তার ছেলের একটা হাসি দেন। এরপর খানিকটা রেগে গিয়ে বলেন, সময়, তুই কি জানিস সুদের টাকা কত হয়েছে? 1 মাসের জন্য 30,000 টাকা দিয়েছিলাম। 1 মাসের পর 35,000 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু 3 বছর পার হয়ে গেছে। এখন তো তোদের দেনা হয়ে গেছে 2 লাখ টাকা। শাহানা বেগম হতভম্ব হয়ে যান। সিয়াম চোখ বন্ধ করে গর্জে ওঠে। এত টাকা কিভাবে সম্ভব? সুদের নামে জুলুম করছেন? রহিম মিয়া এবং তার পাশে থাকা ছেলেগুলো খিলখিল করে হাসে। এরপর রহিম মিয়া শাহানা বেগমের দিকে তাকে হুঙ্কার দিয়ে বলে, আগামী 7 দিনের মধ্যে টাকা না দিলে তোদের এই ঘর বেচে টাকা নিব, বুঝলি? বলেই রহিম মিয়া দরজার সামনে থুতু ফেলে চলে যান। শাহানা বেগম চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তার চোখ ছলছল করছে। অন্যদিকে চেয়ারম্যানের বাড়িতে রাতের বেলা চেয়ারম্যান ইকবাল চৌধুরী তার বিশাল ড্রয়িং রুমে বসে আছেন। পাশে বসে আছেন নাবিল। নাবিলই চেয়ারম্যানের সব অবৈধ ব্যবসা সামলায়। গায়ে ব্র্যান্ডেড শার্ট, চোখে দামি সানগ্লাস, হাতে সিগারেট। ইকবাল সাহেব গম্ভীর গলায় বললেন, নাবিল, তোর ব্যবসার কাজ তো ভালোই চলছে, কিন্তু একটা ব্যাপার নিয়ে চিন্তা করছি। নাবিল সিগারেটের ধোঁয়া ছেড়ে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার চাচা? আমি চাই তুই আমার মেয়েকে বিয়ে করিস। আমার পর এই সাম্রাজ্য তোকে দেখে রাখতে হবে। আমার তো আর কোনো ছেলে নেই। নাবিল একটু হাসে। সিগারেটের ছাই ফেলে ইকবাল সাহেবের দিকে তাকিয়ে একটা বিজয়ীর হাসি দিয়ে বলে, চাচা, আপনার চিন্তার কারণ আমি জানি, কিন্তু সমস্যা হলো নিহা আমাকে পাত্তাই দেয় না। ওর চোখ আমার দিকে পড়েই না। ওকে পাত্তা দিতে শেখাতে হবে, বুঝলি? আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না। তুই চেষ্টা কর, আমি ওর উপর চাপ তৈরি করব। নাবিল মুচকে হাসে। এমনিতেই নিহাকে তার বেশ পছন্দ, সেখানে ইকবাল সাহেব নিজে থেকেই যখন চাইছেন তো আর কথাই নেই। চেষ্টা করবো চাচা, আপনার মেয়ে একদিন আমার হবেই। কিন্তু সিঁড়ি দিয়ে নামার সময় নিহা সব শুনছিল। বাবার কথা শুনে তার ঠোঁট কেঁপে ওঠে। মনে মনে বলে, নাবিল, এই ছেলে আমাকে পেতে চায়। ওর শখ আমি পূরণ করছি, ওয়েট। কথা ভেবেই নিহা নিজের হাতে থাকা কাচের জগটা এক ঝটকায় ভেঙে ফেলে। ইকবাল সাহেব বুঝলেন মেয়ে প্রায় খেপেই গেছে, তাই চুপচাপ নাবিলকে নিয়ে কাজে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন। পরদিন সকাল, রাস্তার মোড়ে নিহা তার দলবল নিয়ে বসে আছে। হঠাৎই সিয়াম ওখান দিয়ে যেতে থাকে। মনে মনে দোয়া করতে থাকে যাতে এই মেয়ে তাকে না ডাকে, কিন্তু কথাটা ভাবতে না ভাবতেই সে থমকে যায়, কারণ নিহা তাকে চিৎকার করে ডাক দেয়। এই যে গরিবের রাজপুত্র, কোথায় যাচ্ছ? সিয়াম দাঁড়িয়ে পড়ে। রাস্তার সবাই তাকিয়ে আছে। নিহা আবারও বেশ জোরেই বলে, গতকাল বলেছিলাম না আজকে দেখা করতে হবে? তাহলে এখনো চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? সিয়াম নিঃশ্বাস নেয়। আজকে সে ভয় পাবে না। সে আজ এই বচ্চাদ মেয়েটাকে কয়েকটা কড়া কথা শুনিয়েই ছাড়বে। সে নিহার দিকে এগিয়ে গিয়ে দৃঢ় গলায় বলে, তুমি এমন কেন আপু? রাস্তায় দাঁড়িয়ে বখাটেদের মতো মানুষকে ডাকাডাকি করো কেন? সিয়ামের রেগে কথা বলা দেখে নিয়া অবাক হয়। তার হাসি একটু মিয়ে আসে। চোখ ছোট ছোট করে বলে, তুই আজকে একটু বেশি রেগে আছিস মনে হয়। হ্যাঁ, কারণ আমারও আত্মসম্মান আছে। আমি তোমার খেলার পুতুল হতে আসিনি। চারপাশে নীরবতা নেমে আসে। নিহার চোখের কোণে এক অদ্ভুত আগুন জ্বলে ওঠে, কিন্তু সিয়াম সেটাকে তোয়াক্কা না করেই চলে যায় সেখান থেকে। নিহা তখন মনে মনে ভাবে, তুই কি ভাবছিস আমি এত সহজে হার মানবো? দেখা যাক গরিবের রাজপুত্র, সরি আমার প্রিন্স, তোকে আমি কিভাবে আমার কাছে টেনে নিই। ওদিকে শাহানা বেগম সারাদিন সেলাই মেশিনে বসে থেকে ক্লান্ত হয়ে গেছেন। ঘরের কোণে পুরনো একটা টেবিলের ওপরে কয়েকটা গার্মেন্টসের কাপড় পরে আছে। সেগুলো কালকের মধ্যেই শেষ করতে হবে, কিন্তু শরীরে আর শক্তি নেই। ঘরটার দিকে তাকালে হতাশা ঘিরে ধরে তাকে। ছোট্ট একটা ঘর, ভাঙা জানালা, পুরনো দেয়াল থেকে উঠে যাওয়ার রং, আর একটা মাত্র বাতি যা মৃদু আলো চড়াচ্ছে। সিয়াম মায়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এ জীবন শান্তি আসবে না। প্রতিদিন বেঁচে থাকার লড়াই, তার বাবার নেওয়া ঋণ এখনও টানতে হচ্ছে তাদেরকে। অথচ বাবার মৃত্যু হয়েছে প্রায় 3 বছর হয়ে গেল।
সুদ ব্যবসায়ী লোকটা বারবার এসে টাকার জন্য চাপ দেয়, মাকে অপমান করে যায়। সিয়ামের কিচ্ছু করার থাকে না, সে শুধু দাঁতে দাঁত চেপে রাগ চেপে রাখে। শাহানা বেগম সিয়ামকে ভাবতে দেখতে কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করলেন, বাবা, এভাবে সারাক্ষণ চিন্তা করিস না, আল্লাহ একটা না একটা উপায় ঠিকই করে দেবেন। মায়ের কথাগুলো শুনে সিয়াম মুচকি হাসে। এরপর মাকে হালকা করে জড়িয়ে ধরে বলে, তো অনেক দেরি করে ফেলেছে, কবে যে আমাদের কষ্ট কমবে আমি আর সহ্য করতে পারছি না। জি সিয়াম, এসব বলতে নেই, সব কিছুর একটা সময় থাকে। আমি চাই তুই ঠিকভাবে লেখাপড়া শেষ করো, যেন আমাদের এই দুর্দশা দিন একদিন বদলে যায়। সিয়াম মাথা নিচু করলো। তার মনে হচ্ছে এই সমাজে শুধু টাকার ক্ষমতাই সত্যি। বাবা বেঁচে থাকলে হয়তো জীবনটা এমন হতো না। ওদিকে শহরের একটা নামকরা রেস্টুরেন্টে নাবিল আর চেয়ারম্যান বসে আছে। টেবিল ভর্তি খাবার, দামি গ্লাসে ওয়াইন ঢালা, আশেপাশে দেহরক্ষী দাঁড়িয়ে আছে। চেয়ারম্যান গম্ভীর গলায় বলল, নাবিল, তোকে আমি সব ব্যবসার দায়িত্ব দিয়েছি, সব কিছু বেশ ভালোভাবে সামলাচ্ছিস, কিন্তু তুই এখনো নিহার ব্যাপারে কোনো অগ্রগতি করতে পারলি না। চাচা, মেয়ে একটু জেদি বটে, কিন্তু আমি জানি কিভাবে তাকে রাজি করাতে হবে। শুধু আপনি পাশে থাকেন। আমিও সব বুঝি না। আমার মেয়ের জন্য আমি এমন কাউকে চাই যে আমার ক্ষমতা ধরে রাখবে, আমার প্রতিপত্তি আরো বাড়াবে। তুই তো জানিস আমার সব অবৈধ ব্যবসা তোর হাতেই, তাই তোর হাতেই আমি আমার মেয়েকে তুলে দিব। নাবিল চুপচাপ মাথা নাড়ালো। তার মনে মনে একটাই ভাবনা, নিয়া আমার হবে, যে করেই হোক। ওদিকে পরের দিন ক্লাস শেষে শিয়াম রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর হেঁটে চলে যাবে, কিন্তু দূর থেকে সে অনুভব করলো কেউ একজন তাকে লক্ষ্য করছে। নিহা রাস্তার পাশে বাইক নিয়ে বসে আছে, পাশে কয়েকজন বন্ধু। কালো টি শার্ট, ডেনিম জ্যাকেট, চোখে কালো সানগ্লাস, তার মুখে একটা রহস্যময় হাসি। নিহা চোখ সরু করে বলে, দেখ আমার ছোট্ট বাবুটাকে, আজকাল তো দেখি আমাদের থেকে পালিয়ে বেড়ায়। নিহার কথায় তার বন্ধুরা হেসে উঠল। সিয়াম মনে মনে ভাবল, আবার শুরু হলো। সে দ্রুত অন্য দিক দিয়ে হাঁটতে লাগলো, কিন্তু নিয়া বাইক স্টার্ট দিয়ে মুহূর্তের মধ্যেই তার সামনে এসে দাঁড়ালো। এই যে, কোথায় পালাচ্ছিস হ্যান্ডসাম? সিয়াম দাঁড়িয়ে গেল, কিছু বলল না। তার চোখে হতাশা। নিহা সানগ্লাস খুলে বলল, আমি কি এতটাই ভয়ঙ্কর যে আমাকে দেখলেই পালাতে হয়? না তেমনটা না, আমার একটু তাড়া ছিল তাই। ও, তাই বুঝি। ঠিক আছে, আজ তোর যাওয়ার পথ আমি নিজেই দেখিয়ে দিচ্ছি। বলে সে বাইক থেকে নেমে আসলো। ধীরে ধীরে সিয়ামের দিকে এগিয়ে গেল। তার চোখে একরকম নেশা কাজ করছিল। ওদিকে একটু দূরে নাবিল গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। ক্লাসের জানলার আড়াল থেকে সবই দেখছিল ও। এটা দেখে মনে মনে বলল, নিহা, আমি তোমার জন্য যা করা দরকার সব করব, শুধু অপেক্ষা করো। ওদিকে সুদ ব্যবসায়ী রহিম মিয়া আজ সকালেও শাহানা বেগমের বাসায় এসেছিল এবং তাকে অপমান করে গেছে। টাকা দেবেন কবে? কতদিন ধরে শুনছি, কিন্তু কাজের কাজ কিছুই নেই। আমি কিন্তু কঠোর হতে বাধ্য হব। দেখেন, একটু সময় দিন, আমি টাকা জোগাড় করছি। সময় শেষ শাহানা বেগম। পরের বার টাকা না পেলে এই বাড়ি নিলামে তুলব, তখন পুরো মহল্লা জানবে আপনার দেনার গল্প। এই কথা শুনে শাহানা বেগম ভেতরে গিয়ে ধপ করে বসে পড়লেন। আর পারেন না তিনি। সিয়াম যখন বাড়ি ফিরল, মায়ের ক্লান্ত মুখ দেখে কিছু না বলেই বুঝে গেল কি হয়েছে আজকে। সে মনে মনে প্রতিজ্ঞা করে নিল, এই জীবন থেকে তাকে বের হতেই হবে। ওদিকে নিহা তার মতনই অন্যরকম একটা পরিকল্পনা করছে। আর নাবিল, সে অপেক্ষা করছে সুযোগের জন্য। রাত তখন প্রায় 12টা। চারিদিক নিস্তব্ধ। শহরের ব্যস্ত রাস্তাগুলো অনেক আগে জনশূন্য হয়ে গেছে। স্ট্রিট লাইটের হলুদ আলো ফাঁকা রাস্তা ছড়িয়ে পড়েছে। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। সিয়াম চুপচাপ মাথা নিচু করে দ্রুতই হাঁটছিল। তার গন্তব্য ছিল শহরের এক কোণায় ছোট্ট একটি কারখানা। সেখানে সে রাতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই কদিন ধরে সে বাসার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ঋণের কিস্তি আস্তে আস্তে অনেক বেড়ে গেছে। সুদখোর লোকটা প্রায়ই বাসায় এসে অপমান করে যায়। মায়ের চোখের পানিও যেন শুকিয়ে গেছে। সে জানে এই লড়াই তার একার। মায়ের কষ্ট সে আর দেখতে পারছে না। গলির শেষ মাথায় পৌঁছে সে একবার পেছনে তাকালো। আশেপাশে কেউই নেই। নিশ্চিন্ত হয়ে দ্রুত কারখানার গেটের সামনে গিয়ে দাঁড়ালো। গার্ড তখন একটা পুরনো চেয়ারে বসে বিড়বিড় করে কি যেন বলছিল। তাকে ঢুকতে দেখে কড়া গলায় বলল, ওই ছেলে, এত রাতে এখানে কি করিস?
সিয়াম ধীর পায়ে সামনে এগিয়ে এসে নিচু স্বরে বলল, আমি এখানে কাজ করতে এসেছি। মালিকের সাথে কথা হয়েছে আগেই। গার্ড একটু তাকিয়ে দেখলো ছেলেটার শরীরে ভালো জামা কাপড়ও নেই। চেয়ারে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট, তবে বয়স বড্ড কম, তাই কপালে ভাঁজ ফেলে বলল, তোর বয়স কম দেখেই বুঝছি ছাত্র মানুষ। কাজ করতে আসছিস কেন? পড়াশোনা করিস না? সিয়াম একটা শুকনো হাসি দিল, এরপর দীর্ঘশ্বাস ফেলে বলল, পড়াশোনা তো করতে চাই, কিন্তু সেটা সম্ভব হবে না যদি ঘরে খাওয়ার কিছুই না থাকে। গার্ড কিছুক্ষণ চুপ করে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে গেট খুলে দিয়ে গার্ড নরম গলায় বলল। ভিতরে যা। সিয়াম মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানিয়ে ভেতরে ঢুকে গেল। কারখানার পরিবেশ ছিল বড্ড গুমট। বিশাল হলঘরের ভেতরে মেশিনগুলোর বিকট আওয়াজ কানে আসছিল ওর। একপাশে গাদাগাদি করে রাখা ছিল শত শত প্যাকেট, যেগুলো ভোরের মধ্যে গুছিয়ে রাখতে হবে। কাজ শুরু করার আগে একবার হাত তুলে চোখ মুছল সিয়াম। মাথার মধ্যে শুধু একটাই ছবি ভাসছিল, সেটা তার মা শাহানা বেগমের। সিয়াম ক্লান্ত হয়ে চোখের সামনে ভেসে ওঠা সেই চেহারার কথা ভুলতে পারেনি। সে ধীর পায়ে কাজে লেগে গেল। এদিকে একই সময় নিহা তার দুই বান্ধবী সুমি আর তৃষাকে নিয়ে ছাদে বসেছিল। রাতের আকাশটা আজ খুব পরিষ্কার, চাঁদের আলোয় চারপাশ আলোকিত, অথচ নিহার মন অস্থির। গত কয়েকদিন ধরে সিয়ামকে ঠিকমতো দেখাই যাচ্ছে না। কলেজ ছুটি হওয়ার পরেই কোথায় যেন হারিয়ে যায়। সন্ধ্যার পর কোথাও থাকে না। কোথায় যায় সে, কি করছে? নিয়া ব্যাপারটা নিয়ে খুবই বিরক্ত। নিয়াকে চুপচাপ থাকতে দেখে সুমি প্রশ্ন করলো, তুই এত চুপ কেন নিহা? আজ কয়েকদিন থেকে দেখছি তেমন কথাই বলিস না। হ্যাঁ সেটাই তো, তোর মুড অফ নাকি? কেউ কিছু বলেছে? নিহা মুখ শক্ত করে চাঁদের দিকে তাকালো, এরপর গম্ভীর গলায় বলল, বাচ্চা একটা ছেলে আমাকে এড়িয়ে চলে, অথচ তার জন্য আমার কৌতূহল দিন দিন বাড়ছে। সুমি আর তৃষা একে অন্যের দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসলো। নিহার রাগে চেহারা দেখে হাসি থামিয়ে সুমি বলল, শ্যামের কথাই বলছিস তাই না? অবশ্যই সিয়াম, আমার নিয়া আসলে ওর প্রেমে পড়ে গেছে। নিহা বিরক্ত হয়ে একবার তাকালো, কিন্তু এবার তাকে তোয়াক্কা না করেই ওরা দুজন হাসতে লাগলো। তখন নিহা বিরক্ত হয়ে বলল, এই চুপ কর, প্রেম টেম কিচ্ছু না। আমি শুধু বুঝতে পারছি না ছেলেটা কোথায় যাচ্ছে, কি করছে। ওর ব্যাপারে কেন জানি জানার ইচ্ছে হচ্ছে। সুমি আর তৃষা আরেকবার চোকাচুকি করলো। তার মানে এটা কেবল কৌতূহল? হ্যাঁ, আর কিছু না। সুমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তাহলে কৌতূহল মেটানোর একটা উপায় বের কর। ভাবছি সেটাই করব। পরদিন নিহা, সুমি আর তৃষা ভার্সিটি থেকে ক্লাস না করে সিয়ামের কলেজে যায়। গিয়ে সিয়ামের ব্যাপারে খোঁজ করতে লাগলো। তৃষা সিয়ামের এক বন্ধুর মাধ্যমে জানতে পারলো যে সিয়াম রাতে একটি কারখানায় কাজ করছে। এই কথা শুনে নিহা প্রথমে বিশ্বাসই করতে পারল না। নিহা চোখ কপালে তুলে বলল, ও এই বয়সে কারখানায় কাজ করছে কেন? আরে আজব, তুই ওর সাথে কথা বলেছিস কখনো? জানতে চেয়েছিস ওর পরিবার কেমন? হতে পারে ওর অবস্থা ভালো না। নিহা কিছু বলল না। সে সত্যিই তো কখনো জানতেই চায়নি, শুধু ধাওয়া করেছে, টেস্ট করেছে, আর শিয়ামের প্রতিক্রিয়া দেখে মজা পেয়েছে। তৃষা একটু গম্ভীর হয়ে বলল, আমি শুনেছি ওর মা খুব কষ্ট করে সংসার চালান। ওর বাবা মারা যাবার পর ওর মা সেলাইয়ের কাজ করেন, কিন্তু এখন আর পারছেন না। ওরা অনেক ঋণে ডুবে আছে, আর সেই জন্যই হয়তো সিয়াম কাজ করছে। এই কথা শুনে নিহার হৃদয় কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে এতদিন ছেলেটাকে শুধু ধাওয়া করেছে, মজা করেছে, অথচ কখনো জানতে চায়নি তার জীবনে কি চলছে। সে এত কষ্ট করে, অথচ কাউকে জানাই না। নিহা চোখ নিচু করে বলল, ও এত কষ্ট করছে অথচ কারো কাছে সাহায্য চাইছে না। সুমি গভীরভাবে একটা দীর্ঘশ্বাস ফেলল। সবাই পারে না সাহায্য চাইতে নিহা, কেউ কেউ চুপচাপ সহ্য করে যায়। নিহা এবার সত্যিই চুপ হয়ে গেল। শিয়ামের এই কষ্টের জীবন, তার মা শাহানা বেগম না বলা যন্ত্রণার সব কিছু যেন তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। এতদিন সে শুধু ছেলেটাকে বিরক্ত করেছে, অথচ সে কখনো ভাবেইনি সিয়াম কি ভালো আছে। কিন্তু এখন সে ভাববে, এখন সে জানবে, এবং সিয়ামকে এই কষ্টের জীবন থেকে বের করে আনবে। নিহা, সুমি এবং তৃষা সিয়ামের ব্যাপারে আরও কিছু তথ্য জানার পর একে একে সবাই চুপ হয়ে গিয়েছিল। বাসায় ফেরার পর নিহার মনেও নানান ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সিয়ামের পরিবার যেভাবে ঋণে ডুবে আছে, তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, আর সেই ঝামেলাতেই সিয়ামকে কোনোভাবেই আটকে রাখতে চায় না নিহা, এবং ঠিক করে সে
এবং ঠিক সে কারণে সে আজ একটা বড় সিদ্ধান্ত নিল। মনে মনে বলল, আজ আমি সিয়ামের পাশে দাঁড়াবো। এতদিন ওকে বিরক্ত করেছি, কিন্তু আমি সিয়ামকে আর তার মাকে আর কষ্ট সহ্য করতে দেব না। পরদিন সকালে ভার্সিটিতে না গিয়ে নিহা সুমি এবং তৃষাকে ডেকে পাঠালো। তার আসার পর নিহা বলল, দোস্ত, সিয়ামের পাশে দাঁড়াতে চাই। তুই সিয়ামের পাশে দাঁড়াবি? কিন্তু কিভাবে? যেভাবেই হোক আমি তার কষ্ট দূর করতে চাই। সিয়ামের বাবা যেই লোকটার কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল, ওই লোকটাকে খুঁজে বের কর। আমি ওই লোকটাকে টাকা দেব। তুই কি বলছিস? সেই সুদখোর লোকটা? সে তো ভয়ঙ্কর লোক। তোর বাবার সাথে সাপে নেউলের সম্পর্ক। তুই ওর কাছে গিয়ে টাকা দিবি? ঠিক তাই, আমি ওকে 3 গুণ টাকা দেব, যাতে সে সিয়ামের মার কাছে গিয়ে ক্ষমা চায়। সুমি আর তৃষা বোকার মতো শুনছিল। নিহার এমন আজব ব্যবহারের কারণ তারা বুঝতে পারছে না। সুমি তখন বলল, তুই চিন্তা করিস না, আমি ওই লোকটার খোঁজ বের করছি। পরদিন নিহা তার বান্ধবী তৃষা আর সুমির সাহায্যে এক নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে সুদখোর রহিম মিয়ার সম্পর্কে খবর জোগাড় করে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, কিন্তু কেউ তার বিরুদ্ধে কিছু বলার সাহস পায়নি। নিহা তার বাবার গাড়ি নিয়ে রহিম মিয়ার বাড়ির দিকে রওনা হলো। গন্তব্যে পৌঁছানোর পর একটি উঁচু পুরনো দালানে প্রবেশ করলো সে। রহিম মিয়া তখন ড্রয়িং রুমে বসে আয়েশ করে কফির কাপে চুমুক দিচ্ছিলেন। নিহাকে দেখে কফির কাপ থেকে চোখ না সরিয়ে বললেন, আর আমার কি সৌভাগ্য, কেমন করে আমার কাছে এলে মা? দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদম পছন্দ করি না। সিয়ামের বাবা আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলেন, সেটা আমি জানি। আমার কাছে খবর আছে আপনি ওদের প্রায় জ্বালাতন করেন, তাই আপনার পাওনা থেকে 3 গুণ বেশি টাকা আমি দিতে প্রস্তুত। রহিম মিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে সন্দেহ এবং অবিশ্বাস ছিল, কারণ তার শত্রুর মেয়ে তার কাছে এসেই আপোষ করতে চাইছে। ব্যাপারটা সন্দেহজনক। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি আজকে 3 গুণ টাকা দিবে, তাতে তো আমার লাভই হবে, কিন্তু ওই ভিখারিদের সাথে তোমার কি সম্পর্ক? ওদের টাকা কেন তুমি দিতে চাইছো? নিহা শ্বাস টানল। এখন কিছুতেই মাথা গরম করা যাবে না, নাহলে তার বাবা অবধি খবরটা পৌঁছে যাবে। তাই রাগ নিয়ন্ত্রণ করে ঠান্ডা গলায় বলল, ওদের সাথে আমার যে সম্পর্কই থাকুক, সেটা আপনার জেনে লাভ নেই। আমি টাকা আরো বাড়ালাম, 4 গুণ টাকা ফেরত পাবেন, কিন্তু শর্ত একটাই, আপনি সিয়ামের মায়ের কাছে গিয়ে নিজের করা খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইবেন। কি বললে? আমি ওই ভিখারিদের কাছে ক্ষমা চাইবো? অসম্ভব। 5 গুণ টাকা ফেরত পাবেন, তাও আবার এই মুহূর্তে। রাজি? রহিম মিয়া কিছু ভাবল, তারপর টাকার পরিমাণ দেখে তার মন বসে গেল। সে চুপ করে এক মুহূর্ত টাকাটা হাতে নিয়ে হাসতে লাগলো। এরপর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ঠিক আছে, আমি তোমার কথাই রাখবো, ওদের কাছে গিয়ে ক্ষমা চাইবো। পরদিন সিয়ামের মা শাহানা বেগম বাড়ির বারান্দায় বসে হাসছিলেন। তার চোখে এখন পানি চিকচিক করছে। চাপের মধ্যে পড়ে কি করবেন সেটাই বুঝতে পারছিলেন না। কিভাবে বের হবেন এই ঝামেলা থেকে? এমন সময় রহিম মিয়া এসে দাঁড়ালো বাড়ির উঠানে। শাহানা বেগম ভয় পেয়ে গেলেন, কিন্তু রহিম মিয়া এগিয়ে এসে মাথা নিচু করে বললেন, শাহানা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি দুঃখিত, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। শাহানা বেগম চমকে উঠে রহিম মিয়ার দিকে তাকালেন। এই লোকটা ক্ষমা চাচ্ছে, তাও বিশ্বাস করতে হবে? শাহানা বেগম অবিশ্বাসের চোখে তাকিয়ে বললেন, আপনি কি বলছেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাইছেন? রহিম মিয়া মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমি তোমার কাছে টাকা চাইতে আসছিলাম অনেকবার, কিন্তু আমি সেই সময় তোমাকে গালাগালি করেছি, বাজে কথা বলেছি। এখন বুঝতে পারছি সেগুলো ভুল ছিলাম। আমি জানতাম তোমার পরিবার কষ্টের মধ্যে আছে, এরপরও অনেক মানসিক চাপ দিয়েছি, কিন্তু আজ সব কিছু শেষ হয়ে গেল। আমাকে আমার সব টাকা ফিরিয়ে দিয়েছে একজন, যাতে তোমাদের মাথা আর কোনো বোঝা না থাকে। শাহানা বেগম কিছুক্ষণ নিশ্চুপ রইলেন। তার মুখ বিস্ময়ে হাঁ হয়ে আছে। এতগুলো টাকা কে দিল? তার তো এমন কোনো আত্মীয় নেই যে টাকাগুলো দিবে। তখন তিনি রহিম মিয়াকে প্রশ্ন করলেন, কি বলছেন আপনি? এই টাকা কে দিয়েছে আপনাকে? সেটা আমি বলতে পারবো না। সে চায় এই ব্যাপারটা শুধু আমি আর ওই টাকার মালিকই জানুক। আমি কেবল তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি চাই তোমার আর কোনো কষ্ট না পাও। এখন চললাম, ভালো থেকো। শাহানা বেগম আর কিছু বললেন না, শুধু মাথা নিচু করে শ্বাস টেনে নিলেন। তার চোখে এক ধরনের অদ্ভুত প্রশান্তি ছিল। ভোর রাতে সিয়াম বাড়ি ফিরে এসে মায়ের মুখে রহিম মিয়ার ক্ষমা চাওয়ার কথা শুনল। মায়ের মুখে সব শুনে সিয়াম আশ্চর্য হয়ে বলল, মা, তুমি কি বলছো?
রহিম মিয়া কেন আমাদের কাছে ক্ষমা চাইবে? আমি জানি না সিয়াম, কেউ একজন আমাদের বদলে দিয়ে দিয়েছে। আমার চোখের সামনে এমন কিছু ঘটছিল আমি নিজে বিশ্বাস করতে পারিনি। সিয়াম তার মাকে গভীর দৃষ্টিতে দেখল। মা ছেলে দুজনের মনে একটাই প্রশ্ন, কিভাবে কি হলো? অবশেষে ঋণের বোঝা থেকে তাও মুক্তি পাওয়া গেল, কিন্তু তাদের এই অদৃশ্য উপকারী আসলে কে? পরদিন ক্লাস শেষ করে সিয়াম বাড়ি ফিরছিল। পথে বেশ কিছুক্ষণ হাঁটার পর তার মনে হলো কিছু একটা অস্বাভাবিক ঘটছে, কেউ তাকে ফলো করছে। সিয়াম কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন যুবক তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। সিয়াম ভয় পেয়ে গেল। সে কিছু বলার আগেই সবাই তাকে ঘিরে ফেলল। মুহূর্তের মধ্যেই সিয়ামের গা থেকে সমস্ত শক্তি উড়ে গেল। সিয়াম কিছু বুঝে ওঠার আগেই তাকে জোর করে একটি সাদা ভ্যানে তুলে নেয় ছেলেগুলো। এরপর আর কিছু মনে নেই ওর। সিয়াম অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফেরার পর সিয়াম মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছিল, কিন্তু চোখ খুলতেই সে বুঝতে পারল তার চারপাশে অন্ধকার। রুমের এক কোণে একটা টেবিল আর কিছু চেয়ার ছাড়া আর কিছুই ছিল না। সিয়াম চেষ্টা করলো উঠে দাঁড়াতে, কিন্তু তার হাত পা বাঁধা ছিল। তার মনে এখন একটাই প্রশ্ন, এখানে কি হচ্ছে? হঠাৎ রুমের দরজা খোলার শব্দ শোনা গেল। সিয়াম চমকে ওঠে। দরজা খুলে ভেতরে আসে কয়েকজন মেয়ে। প্রথমে সিয়াম চিনতে পারে না, কিন্তু এক মুহূর্ত পরে সে নিশ্চিত হয়ে যে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি হলো নিহা, আর তার সাথে তার দুই বান্ধবী। সিয়াম অবাক হয়ে বলল, নিহা আপু, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? নিহার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, আর তার পাশে দাঁড়িয়ে থাকা বান্ধবীরা চুপচাপ দাঁড়িয়ে আছে। তুই তো আমাকে বেশ অবহেলা করেছিস সিয়াম। কয়েকদিন ধরে আমি তোকে খুঁজছি, কিন্তু তোকে পাইনি। তাই আজ তোকে নিয়ে এলাম একটু কাছ থেকে দেখার জন্য। প্লিজ আপু, পাগলামি করবেন না, আমাকে ছেড়ে দিন। নিহা হাসতে হাসতে তার বান্ধবীদের দিকে তাকায়। এরপর ঠোঁটের দুষ্ট হাসি টেনে বলে, সুমি, তৃষা, তোরা একটু বাইরে যা তো। আমি এখন এই ঘাটতারার বাচ্চাটার প্রাইভেট ক্লাস নিব। নিহার ইশারা পেয়ে তার বান্ধবী শয়তানি একটা হাসি দিয়ে বের হয়ে যায়। নিহার বান্ধবীরা বের হতেই নিহা দরজা বন্ধ করে দেয়। সিয়াম বুঝতে পারছিল যে সে বিপদে পড়েছে। সে কিছু বলার আগেই নিহা তার দিকে এগিয়ে আসতে লাগলো, আর সিয়াম ভয়ে কাঁপতে লাগলো। তা পিচ্চি, কি ভাবছিলে আমার থেকে লুকিয়ে থাকলেই আমার নজর থেকে বেঁচে যাবে? আমার খুব ভয় করছে নিহা আপু, আমাকে ছেড়ে দাও প্লিজ। নিহা সিয়ামের একদম কাছে চলে আসে। এরপর সিয়ামের কাঁধে হাত রেখে বলল, তুমি কি জানো আমি তোমার অজান্তেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? সিয়াম নিহার কথা শুনে আকাশ থেকে পড়ল। কি বলে মেয়েটা? সিয়াম নিহার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। এর আগে কখনো সে নিহাকে এমন করে দেখেনি। তুমি তুমি এসব কি বলছো আপু? আমি কখনো এসব চিন্তাও করিনি। আর এটা বলার জন্য তুমি আমাকে এভাবে কিডন্যাপ করলে? নিহা তখন তার কণ্ঠ শক্ত করে বলল, পিচ্চি, তুমি নিজেও জানো না তুমি আমার কাছে কতটা আপন হয়ে গেছো। এই এলাকার সবাই আমার সৌন্দর্যে পাগল, আর তুমি আমাকে দিনের পর দিন ইগনোর করেছো। আর আমিও কিরকম তোমার সেই ইগনোরগুলোকেই আমি ভালোবেসে ফেলেছি। এখন আমি তোমাকে আমার কাছে চাই। তুমি আমার কাছে আসবে, না হয় আমি তোমাকে এমন জায়গায় রাখবো যে পৃথিবীর কেউ তোমাকে খুঁজে পাবে না। নিহার এমন ভয়ঙ্কর কথায় সিয়াম বেশ কিছুটা আতঙ্কিতই হয়ে পড়ল। সে চিন্তা করছিল কিভাবে এখান থেকে বের হবে, কিন্তু তার হাত পা তো বাঁধা ছিল। নিহা সিয়ামকে টেনে নিজের আরও কাছে নিয়ে এসে সিয়ামের ঠোঁট জেরা নিজের দখলে নিয়ে নিল। সিয়াম ছটফট করতে লাগলো, কিন্তু নিহার সেদিকে কোনো হুঁশ নেই। সে নিজের ইচ্ছে মতো কিস করে সিয়ামকে ছাড়লো। সিয়াম হাঁপাতে লাগলো। তখন নিহা সিয়ামের গাল টেনে বলল, তুমি চাইলেও আমার ভালোবাসায় বাধা হতে পারবে না সিয়াম। আজ রাতটা হবে শুধু তোমার আর আমার। আমি তোমাকে এমন এক দুনিয়ায় নিয়ে যাব যেখানে শুধু তুমি আর আমি থাকবো। বলে নিহা শয়তানি মার্কা একটা হাসি দিল, কিন্তু সিয়াম কেঁপে উঠল। সে চেষ্টা করেও কথা বের করতে পারছিল না। এক পর্যায়ে কান্না করে দিয়ে বলল, আমার সাথে এরকম করো না আপু, প্লিজ আমাকে যেতে দাও। নিহা আবারও সিয়ামের ঠোঁটের উপরে ঝাঁপিয়ে পড়ল। সিয়াম এবার জোরে কান্না করে দিল। হঠাৎ নিহার কেন জানি মায়া হলো, তাই সিয়ামকে ছেড়ে দিয়ে গালে একটা কিস করে বলল, এই পিচ্চি, কান্না করো কেন? আদর পেলে মানুষ সুখের সাগরে ভেসে যায়, সেখানে তুমি কান্না করছো কেন? চলো না একটু আদর আদর খেলি। দেখো, কেউ নেই এখানে, কেউ কিছুই জানতে পারবে না। নিহার এমন প্রস্তাবে সিয়াম প্রায় অজ্ঞানী হয়ে যেতে বসেছে। সিয়াম ভাবছিল যদি ভুলেও কেউ এই অবস্থার কথা জানে তাহলে তাদের আর এই এলাকায় থাকা হবে না।
কারণ তখন সবাই সিয়ামদের দিকে আঙুল তুলবে, কারণ নিহার বাবা এলাকার চেয়ারম্যান, তার মেয়ের দিকে আঙুল তোলার সাহস কারোরই নেই। সিয়ামের কান্না থামছিলই না। নিহা সিয়ামের কান্না দেখে নিজেও কেঁদে দিল। এরপর সিয়ামকে শক্ত করে জড়িয়ে ধরে অনুরোধের সুরে বলল, সিয়াম, তুমি যদি মনে করো আমি তোমাকে ভয় দেখাচ্ছি তাহলে ভুল ভাবছো। তুমি আমাকে অবহেলা করছো সেটা আগে আমি মেনে নিতে পারলেও যেদিন থেকে তোমার প্রতি ভালোবাসা নামক জিনিসটা ফিল করেছি সেদিন থেকেই তোমার বিন্দুমাত্র অবহেলাও আমি সহ্য করতে পারি না। ভীষণ কষ্ট হয় আমার। সিয়াম অবাক হয়ে নিহার দিকে তাকালো। নিহা এমনভাবে কথা বলছিল যেটা দেখে সিয়ামের কিছুটা মায়া হলো, তাই বিনয়ের সুরে বলল, দেখো আপু, তুমি জানো আমি তোমার যোগ্য না। আমার জন্য তোমার বা আমার পরিবারের মধ্যে ঝামেলা হোক, এটা আমি চাই না। তোমার এসব চাওয়া কোনোদিন পূরণ হবে না, কারণ এই সমাজ গরিব মেয়ের জন্য বড়লোক ছেলে মেনে নিলেও বড়লোক মেয়ের জন্য গরিব ছেলে কল্পনাও করতে পারে না। নিহা সিয়ামের মুখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকে। সিয়ামের গালে হাত রেখে নিহা বলল, দেখো সিয়াম, জীবন তুমি আর আমি কাটাবো, সমাজের মানুষ না। তাই আমি যদি সব ছেড়ে তোমাকে নিয়ে সুখে থাকতে পারি তাতে বাকিদের কথায় আমার কি আসে যায়। সিয়াম জোরে শ্বাস নিল, চোখের পানি ধরে রেখে বলল, কল্পনা আর বাস্তব সমান না আপু। এসব কথা মুখে বলা যায়, কিন্তু বাস্তবে এসবের সম্মুখীন হওয়া খুব কঠিন। যে জিনিস সহজেই পাওয়া যায় তার মূল্য মানুষ দিতে জানে না। তাই আমি চাই না তোমাকে সহজভাবে পেতে। আমি চাই পুরো দুনিয়ার সাথে লড়াই করে তোমাকে আমার কাছে টেনে নিতে। তবেই তো ভালোবাসা মজবুত হবে। আপু প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যেতে চাই। আমার আম্মু অসুস্থ, আমাকে না পেলে উনি মারা যাবেন। প্লিজ আপু। সিয়ামের কথায় নিহার মন গলে গেল। সে সিয়ামের বাঁধন খুলে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি পিচ্চি, অনেক বেশি। এরপর সিয়ামকে গাড়ি দিয়ে বাড়ির সামনে এনে দিল নিহা। তারপর কিছুদিন সিয়াম এমনভাবেই নিজেকে ঘরবন্দি করলো যে কলেজ পর্যন্তও যায় না। নিহা বুঝতে পারল সে সিয়ামের এখন তার প্রতি আগ্রহ দেখাচ্ছে না। নিহা ছটফট করতে লাগলো। এদিকে নিহার বাবাও সিয়ামের উপর নজর রাখছিল। নাবিল এবং নিহার বাবার কাছে এখন সবকিছু পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তারা চুপ করে শুধু দেখছে কি হয়। সকালে বাড়ির বাগানে মন খারাপ করে দাঁড়িয়েছিল নিহা। তখন নাবিল পিছন থেকে বলল, দেখো নিহা, আমার বাবা এবং তোমার বাবা যে সম্পর্ক, তাতে আমি বিশ্বাস করি তুমি কোনোদিন সিয়ামকে কাছে পাবে না। তাই শুধু শুধু সময় নষ্ট করো না। লাইফটা আমার মিস্টার নাবিল, তাই আমি কাকে আমার কাছে নেব আর কাকে দূরে ঠেলে দেব সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। তাই এইসব নিয়ে কথা বলে নিজের সময় নষ্ট করো না। তাহলে তো আমাদের বাঁকা পথে যেতে হবে। জানো তো, মানুষকে চাপ দিলে কখনো ফল ভালো আসে না। চাপ দিবে মানে কি? সেটা তো সময় বলে দেবে। এখন দেখো আমি কি করতে পারি। তুমি কি ভেবেছিলে তোমার উপর আমি নজর রাখি না? বলেই নাবিল চলে গেল নিহার বাবার সাথে দেখা করতে। নিহা চুপচাপ দাঁড়িয়ে ভাবতে লাগলো কি হচ্ছে তার সাথে। ওদিকে নিহার বাবা এবং নাবিল একসাথে বসে আছে। তখন নিহার বাবা বলল, তোমাকে আগেই বলেছিলাম নাবিল, যা করার তাড়াতাড়ি করো। এখন কি হলো দেখলে? আমার মেয়ের জেদ সম্পর্কে তো তুমি জানো। যদি ওদের এই সম্পর্কটা এমনভাবে চলতে থাকে তাহলে আমাদের সব কিছুই হারাতে হবে। সেটা ঠিক চাচা, কিন্তু আমার কাছে যতদূর খবর আছে নিহা সিয়ামকে পছন্দ করলেও সিয়াম নিহাকে তেমন একটা পছন্দ করে না। আমার কাছে মনে হয় কাজটা করা এখনও সহজ হবে। না নাবিল, এটা ভেবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। এই সম্পর্কের সমাপ্তি অবশ্যই হতে হবে। এই ভিখারিদের তুমি চেনো না, ওরা টাকা দেখে যে কোনো সময় সিদ্ধান্ত পাল্টাতে পারে। তুমি যাও, গিয়ে ওদেরকে বুঝিয়ে দাও যে তারা কখনো নিহার সম পর্যায়ে আসতে পারবে না। এটা ঠিক চাচা, তাহলে ওদের দিকটা দেখে নিচ্ছি, আপনি নিহার দিকটা দেখুন। আমি ওর সাথে কথা বলতেই পারি না। সেটা ঠিক আছে, কিন্তু নাবিল, তুমি যাই করো না কেন মনে রাখবে আমার মেয়ে ওই ছেলেটাকে পছন্দ করে। এমনভাবে সবকিছু সাজাও যাতে নিহা কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। নাবিল তখন বেরিয়ে পড়ল। ওদিকে নিহা নিজের ঘরে বসেই কান্না করছিল। সে বুঝতে পারছে না কি করবে। আশেপাশের মানুষটা যদি তাকে সাপোর্ট করতো তাহলে তাকে এত চিন্তা করতে হতো না, কিন্তু সিয়াম তো তাকে সহ্যই করতে পারে না। তার মনে হচ্ছিল সে এখন এক অদ্ভুত অন্ধকারে হারিয়ে যাচ্ছে। আমি কেন এমন কষ্ট পাচ্ছি? কেন সিয়ামকেই ভালোবাসতে চাইছি? সে আমার হতে চায় না, তবুও আমি ওকে নিয়েই পড়ে আছি। না, আর ভাবতে পারছি না।
নিহার ভাবনা তাকে আরও বিভ্রান্ত করে দিচ্ছিল। ওদিকে পরদিন নাবিল কয়েকটা ছেলে নিয়ে সিয়ামের মায়ের কাছে চলে গেল। সাথে নিহার বাবাও ছিল। শাহানা বেগম হঠাৎ করেই এত লোককে বাড়িতে দেখে ভয় পেয়ে গেলেন। নাবিল তখন সিয়ামের মায়ের কাছে গিয়ে বলল, আন্টি, আশা করি আমাদের দেখে খুশি হননি। স্বামী হারিয়ে বেশ বিপদে আছেন শুনলাম, কিন্তু এগুলো তো কিছুই না। যদি আপনার ছেলে নিহার কাছ থেকে দূরে না যায়, তাহলে বিপদ কাকে বলে আমি দেখিয়ে দিব। আপনি নিশ্চয়ই জানেন এখানে আমরা কেন এসেছি। সিয়ামের মা ভয় পেয়ে গেলেন। তার একমাত্র সন্তান সিয়াম যদি ওর কিছু হয়ে যায়, ভয়ে ভয়ে বললেন, বাবা তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। আমার সিয়াম তো কিছুই করেনি, নিহার সাথে ওর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আমি শুনেছিলাম নিহা আমার ছেলেকে পছন্দ করে, কিন্তু আমার ছেলে এসবে জড়াবে না। সেজন্য তো সতর্ক করতে আসলাম, যেরকম আছে ওই রকমই থাকা যাবে না। মোট কথা, নিহার স্যার কাছেও যেন না যায় সেই ব্যবস্থা করেন। তখন পেছন থেকে নিহার বাবা সিয়ামের মায়ের কাছে এসে বললেন, শাহানা বেগম, আমি আজ পর্যন্ত কারোর কাছে এসে এরকম ভাবে বলিনি, কিন্তু বিষয়টা যেহেতু আমার মেয়ের, তাই আসতে বাধ্য হলাম। তুমি যদি তোমার ছেলেকে নিহার থেকে দূরে না সরাও, তাহলে পরিণতি ভালো হবে না। কথাটা মাথায় রেখো। এখন চলে যাচ্ছি, কিন্তু পরের বার আসলে এখানে লাশ পড়বে। শাহানা বেগম চুপচাপ দাঁড়িয়েছিলেন। সবাই চলে গেল। সন্ধ্যার দিকে যখন সিয়াম বাসায় আসলো, তখন শাহানা বেগম সব ঘটনা খুলে বললেন। এরপর শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সিয়াম, তোমাকে আমি নিষেধ করেছিলাম নিহার সাথে কথা বলতে, এরপরেও তুমি কি এমন করেছো যে তারা আমাদের বাসায় এসে এরকম হুমকি দিল? সিয়াম সব বুঝতে পারছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। তার মায়ের চোখে ভয় এবং কষ্টের ছাপ স্পষ্ট। সে জানে নিহা ভয়ঙ্কর জেদি। সিয়াম মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি তো জানো আমি ওনার সাথে রিলেশন তো দূরের কথা, ওনার কাছে যেতেও ভয় পাই। কিন্তু উনি আমার সাথে মাঝে মাঝে অদ্ভুত ব্যবহার করেন। সেদিন বললেন উনি নাকি আমাকে ভালোবাসেন। ওনার চোখে আমি সেদিন অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করেছি। এইসব মায়া ভুলে যাও সিয়াম। ওরা আর আমরা কখনোই এক হতে পারবো না। তাই ও তোমার সাথে কথা বলতে আসলে ইগনোর করবে, আর না পারলে বাসা থেকে বের হওয়ারই দরকার নেই। বলেই শাহানা বেগম অন্য রুমে চলে গেলেন। এদিকে সিয়ামের কেন জানি ভীষণ অস্বস্তি হচ্ছে। সেদিন নিহার কথাগুলো শুনে তার মনে হয়েছে নিহা সত্যিই তাকে ভালোবাসে। সিয়াম যদি নিজের সাথে বেইমানি না করে, তবে একথা সত্য যে নিহার এসব পাগলামি তারও ভালো লাগে, ভীষণই ভালো লাগে। হয়তো ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার পরিণতি কি? শুধুই কষ্ট। সিয়ামের মনে মেঘাচ্ছন্ন আকাশের ন্যায় অন্ধকারে ঢেকে যাচ্ছিল। ওদিকে নিহার বাবা নাবিলের সাথে নিহার বিয়ের সব ব্যবস্থাই করে ফেলেছেন। নিহাকে বাড়িতে নজরবন্দি করে রাখা হয়েছে। কেটে গেছে সপ্তাহখানেক সময়। একদিন সন্ধ্যা হতেই নিহা সিদ্ধান্ত নিল সে আর 1 মিনিটও এই বাড়িতে থাকবে না। এতদিন তার মধ্যে সিয়ামকে হারিয়ে ফেলার যে ভয়ের ডানা বেঁধেছিল, আজ সেটা একেবারে ফুঁসে উঠেছিল। সে জানতো তার জীবনে আর কোনোদিনও সিয়ামকে পাওয়ার সুযোগ থাকবে না যদি সে এখানেই থেকে যায়। নিহা পালানোর জন্য তার মায়ের সাহায্য চাইছিল। তার মা যখন শুনল যে সিয়ামের বাড়িতে চলে যাবে, তখন তার মা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। ভয়ে ভয়ে বললেন, নিহা, তুমি কি সত্যি চলে যেতে চাও? তুমি তো জানো এইভাবে চলে গেলে তোমার জন্য আরো সমস্যা হতে পারে, সাথে ওদের ফ্যামিলিটাকেও বিপদে ফেলবে। কিন্তু মা, আমি আর সহ্য করতে পারছি না। এখানে থাকতে আমার দম বন্ধ লাগছে। আমি ওই নাবিলকে কখনোই বিয়ে করতে পারবো না। তুমি প্লিজ আমাকে জীবিত দেখতে চাইলে আমাকে হেল্প করো। এরপর নিহার মা নিজের সহযোগিতা করে নিহাকে বাইরে যেতে বাসা থেকে বের হয় নিহা। দ্রুত সিয়ামের বাড়ির দিকে চলে গেল। ওদিকে সিয়াম তখন ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। নিহাকে এভাবে দেখে অবাক হয়ে প্রশ্ন করল, নিহা আপু, তুমি এখানে? প্লিজ এখান থেকে চলে যাও। তোমাকে খোঁজার জন্য তোমার বাবা আর নাবিল তোমার পিছনে আসবে। তারা এমনিতেই আমাদের জীবন রিস্কে ফেলে দিয়েছে। সিয়াম প্লিজ আমাকে এইভাবে ফিরিয়ে দিও না। আমি ওদের ওখানে আর 1 মুহূর্তও থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই বদমাইশ নাবিলকে বিয়ে করব কি করে? তাদের কথার শব্দ শুনে সিয়ামের মা শাহানা বেগম ঘর থেকে বের হয়ে এসে সিয়ামের পাশে দাঁড়িয়ে পড়ে। তিনি জানেন তাদের সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান নিহার পরিবারের কাছে কতটাই তুচ্ছ। শাহানা বেগম তখন ধীরে ধীরে নিহার কাছে গেলেন। এরপর বললেন, নিহা, আমি জানি তুমি কি চাইছো, কিন্তু আমাদের অবস্থানটা ভেবে দেখো। সিয়াম কখনো তোমার পরিবারের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। আমাদের জীবন, আমাদের সংগ্রাম, তোমার বাবা আর
নাবিলের মতো মানুষরা ছিন্ন ভিন্ন করতে চাইবে। তুমি আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে কেন ঝুঁকি নিতে চাও মা? শাহানা বেগমের কথায় নিহার কান্নার মাত্রা বেশ কিছুটা বাড়ল। ভাঙা গলায় বলল, আমি কিছু জানি না আন্টি, আমি শুধু সিয়ামকেই চাই। আমি এই ছেলেটাকে বিয়ে করতে পারবো না। কিন্তু তুমি যদি সিয়ামকে বিয়ে করো তাহলে সে কখনো তোমার সাথে সুখী হতে পারবে না। তোমার বাবা চোখের বিষ হয়ে যাবে আমার ছেলেটা, তখন আমাদের জন্য বেঁচে থাকাটাই মুশকিল হয়ে যাবে। শাহানা বেগম নানাভাবে নিহাকে বোঝাতে শুরু করলো, কিন্তু নিহা কিছুতেই মানতে নারাজ। সে সিয়ামের হাত ধরে রেখেছিল। এদিকে নিহার বাবা ও নাবিল সিয়ামের বাড়ি দিকে রওনা দিয়েছে, কারণ তারা ইতিমধ্যে সব জায়গা তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে। বাসায় ফেরার পর নিহাকে দেখতে না পেয়েই তাদের সন্দেহ হয়েছিল। 20 মিনিটের মধ্যে তাদের গাড়ি এসে দাঁড়ালো সিয়ামের বাড়ির সামনে। নাবিল ও নিহার বাবা দ্রুত বাড়ির ভেতরে ঢুকলো। আসার পর যেটা ভেবেছিল ঠিক সেটাই দেখতে পেল। নিহা এখানেই আছে। নাবিল দ্রুত নিহার কাছে গিয়ে বলল, নিহা, তুমি এটা কি করছো? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের কথা ভাবলে না? চাচার সম্মানের কথা চিন্তা করলে না? নাবিল এই সুরে কথা বললেও নিহার বাবার সুর ছিল ভিন্ন। তিনি সিয়ামের কাছে গিয়ে হুঙ্কার দিয়ে বললেন, এই ছেলে, তুই আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছিস, তাই না? তোদের আগে সতর্ক করেছিলাম, কিন্তু আমার কথা শুনিসনি। আজ বুঝবি আমি কি জিনিস। সিয়াম নিহার বাবার কথায় রেগে গেলেন। সে এই সবের সাথে কোনোভাবেই জড়িত নয়, কিন্তু তার এই সব দোষ উপরে চাপিয়ে দিল। সিয়াম তখন বিরক্ত নিয়ে বলল, দেখুন, আমার এত সময় নেই যে আপনাদের মেয়েকে কিডন্যাপ করব। আপনি এবং আপনার মেয়ে ইচ্ছে করে জোর করে আমার লাইফে ঢুকে গেছেন। আপনারা সবাই এখান থেকে বের হয়ে গেলেই আমি খুশি হব। তোর এত বড় সাহস আমার মুখের উপর কথা বলিস? তোকে তো আমি দেখে নিব, কিন্তু এখন আমি আমার মেয়েকে নিয়ে যাব। নেহা, চলো আমার সাথে। বাবার কথা শুনে নিয়া ভয়ে সিয়ামের হাত শক্ত করে ধরে কান্না করে বলল, না, আমি এখান থেকে কোথাও যাব না। আমি সিয়ামকে ভালোবাসি। নিহা সিয়ামের হাত শক্ত করে ধরে আছে। এটা দেখে নাবিলের আর সহ্য হলো না। সে টেনে নিহাকে সরিয়ে দিয়ে সিয়ামকে মারতে শুরু করে। এটা দেখে নিহার বাবাও হাত গুটিয়ে বসে থাকে না, সেও সিয়ামকে মারতে শুরু করলো। নাবিল সিয়ামের কলার ধরে রেগে বলল, ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস! ও যদি তোর কাছে এসেও থাকে তাহলে তুই কেন ফিরিয়ে দিলি না? আজকের পর থেকে তুই নিহার সাথে কথা বলার অবস্থাও থাকবি না, রিলেশন তো অনেক দূরের কথা। সিয়াম তীব্র যন্ত্রণায় হাঁপাতে হাঁপাতে মাটিতে পড়ে গিয়েছে। একমাত্র ছেলের এমন অবস্থা দেখে তার মা শাহানা বেগম কান্না করে নাবিল আর নিহার বাবার কাছে গিয়ে পড়লেন, দয়া করে আমার ছেলেকে আর মেরো না। ও কিচ্ছু করেনি, আমি কথা দিচ্ছি ও আর জীবনে নিহার মুখও দেখবে না। দয়া করে আমার ছেলেকে আর মেরো না। নিহার বাবা আর নাবিল তখন সিয়ামকে ধাক্কা মেরে ফেলে নিহাকে একরকম টেনে হিঁচড়ে নিয়ে গেলেন। সিয়াম মাটিতে পড়ে থাকলেও তার মন ছিল নিহাকে টেনে নিয়ে যাবার দৃশ্যতে। সিয়ামের মা সিয়ামকে অনেক কষ্ট করে মাটি থেকে তুলে রুমে নিয়ে গেলেন। সিয়াম সেখানে গিয়ে হাও মাও করে কান্না শুরু করলো, কারণ তার ভীষণ ইচ্ছা থাকলেও নিহাকে আটকাতে পারেনি ও, কারণ তার সেই যোগ্যতাই নেই। ওদিকে নিহা যাকে নিজের জীবনের একমাত্র স্বপ্ন হিসেবে দেখত, আজ তাকে এমন পরিস্থিতিকে রেখে আসাটা তার জন্য কতটা কষ্টের সেটা হয়তো সে কাউকেই বোঝাতে পারবে না। নিহাকে বাসায় নিয়ে এসে ধাক্কা মেরে রুমে ঢুকিয়ে দিল তার বাবা। এরপর দরজা বন্ধ করে দিয়ে একটা লোককে পাহারায় বসিয়ে দিল। নিহাকে বন্দি করে নিহার বাবা নাবিলের সাথে বিয়ের ডেটটা আরও এগিয়ে আনলেন। নাবিল আর তার পরিবার অবশ্য এক পায়ে রাজি, তারা পারলে এই মুহূর্তে বিয়ে করিয়ে দেয়। ওদিকে নিহা নিজের রুমের প্রতিটা জিনিস ভেঙে চুরমার করে দিচ্ছে, চিৎকার করে কান্না করছে, কিন্তু তার এই কান্না শোনার মতো কেউই নেই। সিয়াম আর তার মা নিহাকে রিজেক্ট করার পর নিহার যতটা না কষ্ট হয়েছিল তার চেয়ে 1000 গুণ কষ্ট হয়েছে যখন তার চোখের সামনে নাবিল আর তার বাবা মিলে সিয়ামকে মারছে। নিহা কান্না করতে করতে মাটিতে বসে পড়ল। না, সে নিজের জীবন দিয়ে দিবে, তবুও নাবিল নামের ওই শয়তানটাকে বিয়ে করবে না। নিহা উঠে জানালা দিয়ে বাইরে তাকালো। গাছের পাতায় ঝরা বৃষ্টি, রাস্তায় চলতে থাকা মানুষ, সবকিছু যেন অচেনা হয়ে গেল তার কাছে। সময়টা সময়ের মধ্যেই চলে দিন পেরিয়ে রাত আসলো, আবার রাতটাও কেটে গেল। পরদিন থেকে বাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। তাদের দৃষ্টিতে পারিবারিক সম্মান বজায় রাখার জন্য বিয়েটা তাড়াতাড়ি দেওয়া একেবারে জরুরি। নিহাকে সকালে ব্রেকফাস্টের জন্য নিচে নিয়ে আসা হলো। টেবিলে বসতেই তার বাবা বললেন, নেহা, তুমি তো জানো আমাদের পরিবারের সম্মান কতটুকু।
আশা করি এমন কোনো কাজ করবে না যাতে সম্মানে আঘাত লাগে। আমরা বিয়ের তারিখ এগিয়ে আগামী পরশু ঠিক করেছি। এর মধ্যে যদি ঠিক মতো চলো তাহলে সবকিছু ঠিক থাকবে, না হলে আমাকে আরো কঠিন হতে হবে। চাচা, আমার মনে হয় নিহা আর কোনো ভুল করবে না। এমনিতেই ওই ছেলে যার অবস্থা করেছি। আর নিহা, চাচা যেটা বলে তুমি সেটা মেনে নাও, এতে তোমার জন্য ভালো হবে, সাথে ওই বেচারা সিয়ামের জন্যও। নিহা কথাগুলো শুনেও পাথরের মতো বসেছিল। প্রতিটা কথা যেন এক একটা তীর হয়ে তার বুকে ঢুকছে। সে এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলো। ওদিকে গত রাতটা ভীষণ কষ্টে কেটেছে সিয়ামের। শরীরের ব্যথা থাকায় জ্বর চলে এসেছিল। তার মা সকালে উঠে ফার্মেসিতে গেছেন ওষুধ আনার জন্য। সিয়াম নিজের রুমে বসে একান্তে ভাবতে লাগলো নিহার কথা। কালকের ঘটনার পর তার মধ্যে আর কোনো দ্বিধা ছিল না। সিয়াম নিজেই বুঝেছিল সে নিহাকে ভালোবেসে ফেলেছে। নিহাকে সে পেতে চায়, কিন্তু পরিস্থিতি তার পক্ষে নয়। তাই সারা জীবন গোপনেই না হয় নিহাকে ভালোবেসে যাবে। দেখতে দেখতে নিহার বিয়ের দিনও চলে আসে। ইকবাল সাহেবের পুরো পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব একত্রিত হয়েছিল। বিয়ের সমস্ত আয়োজনও সম্পন্ন ছিল। নিহাকে বেশ দামি জুয়েলারি দিয়ে সাজানো হয়েছিল, কিন্তু তার মনে কোনো আনন্দ ছিল না। সে রুমে বসে পরনের শাড়িটা আঁচল চেপে ধরে মনে মনে বলল, না, এই বিয়ে হলে আমি বাঁচতে পারবো না। আমি শুধু সিয়ামকে চাই। যা করার আজ এখনই করতে হবে। বলেই সে ড্রয়ার থেকে বিষের বোতলটা বের করলো। এটা সে আগে থেকে ব্যবস্থা করে রেখেছিল। নিহা একবার বোতলটার দিকে তাকালো। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছিল ওর। সে চোখ বন্ধ করে কাঁপা কাঁপা হাতে পুরো বোতলটাই শেষ করে ফেললো। বোতলটা মেঝেতে ফেলে দিয়ে সে বিছানায় বসে পড়ল। মিনিট যেতে না যেতেই শরীর অবশ হতে শুরু করলো। সামনে সবকিছু যেন অন্ধকার দেখছিল। এরপর আর কিচ্ছু মনে নেই ওর। ওদিকে বিয়ের স্টেজে কনের ডাক পড়তেই নিহার দুজন কাজিন নিহার রুমে এসে এই অবস্থা দেখে চিৎকার করে উঠল। তাদের চিৎকার শুনে সবাই দৌড়ে আসলো। নিহা বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে পুরো বাড়ি একেবারে স্তব্ধ হয়ে গেল। সবাই আতঙ্কিত হয়ে বলল। অল্প কিছু সময়ের মধ্যেই সবাই মিলে নিহাকে হসপিটালে নিয়ে যায়। পুরো এলাকার মানুষ বেশ আগ্রহী ছিল এই বিয়ে নিয়ে, কারণ চেয়ারম্যানের একমাত্র বিয়ের বিয়ে বলে কথা, তাও আবার চেয়ারম্যানের একদম ডান হাত নাবিলের সাথে। এই বিয়ের মধ্যে এমন ভয়ঙ্কর ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়তে দেরি করল না। সিয়ামের মাও শুনলেন ব্যাপারটা। মেয়েটার এমন পাগলামির কথা শুনে শাহানা বেগমের চোখে জল চলে আসলো, কারণ তিনি জানতেন নিহার এমন পাগলামির কারণ তার ছেলে। ওদিকে সিয়াম এই 2 দিন রুম থেকে বেরই হয়নি। তিনি বুঝতে পারছিলেন সিয়ামের এই কথা শুনলে ঠিক কতটা আঘাত পাবে, কিন্তু এমন একটা সময় কিভাবে ছেলের কাছ থেকে কথাটা গোপন করবেন উনি? যদি মেয়েটার খারাপ কিছু হয়ে যায়? তিনি নিজের মনের কাছে হেরে গেলেন। বাসায় গিয়ে সিয়ামকে ব্যাপারটা জানালেন। সিয়াম কথাটা শুনে মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে শুরু করলো। শাহানা বেগম ছেলেকে বুঝিয়ে হসপিটালে পাঠালেন এবং নিজেও কিছুক্ষণ পর হসপিটালের দিকে রওনা দিলেন। যাই হোক, মেয়েটার এমন অবস্থায় তার এমন নির্দয় হতে পারবেন না। ওদিকে হাসপাতালের আইসিইউতে রাখা হলো নিহাকে। সিয়ামের মা আর সিয়াম হসপিটালে পৌঁছেই দেখলো সবাই পাথরের মতো বসে আছে। অবাক করার ব্যাপার হলো তাদের দেখে কেউ কিছুই বলল না। নিহা অজ্ঞান ছিল প্রায় 12 ঘন্টারও বেশি সময়। সবার চোখে ছিল বিরামহীন আতঙ্ক। নিহার বাবা তো পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তিনি বারবার মাথায় দিয়ে বলছিলেন, এটা কি করলাম আমি? আমার মেয়েটাকে জোর করে বিয়ে দিতে গিয়ে এখন মেয়েটাকেই হারাতে বসেছি। সব ভুল আমার। কেন আমি এমন কাজ করলাম? সবাই কান্না করছিল। সিয়াম এসে দাঁড়িয়েছিল চুপচাপ। কি করবে মাথা কাজ করছিল না। তার মাথায় একটাই চিন্তা ছিল, নিহা যদি কিছু হয়ে যায়। প্রায় 12 ঘন্টা পর অবশেষে নিহা চোখের পাতা নড়ল। নিহা আস্তে আস্তে হুঁশ ফিরে পেল। চোখ খুলে প্রথমে তার চারপাশে মানুষদের দেখল, তার বাবা, সিয়াম এবং কিছু কাছের আত্মীয়। নিহার সব মনে হতেই কান্না করে বলল, আমি এখানে কেন? তোমরা কেন আমাকে বাঁচালে? আমি মরে যেতে চাই। নিহার বাবা ছুটে এসে নিহার পাশে বসল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তিনি মেয়েকে নিজের বুকে জড়িয়ে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন। আম্মু, আমি জানতাম না তুমি কি সহ্য করেছিলে। আমি তোমাকে কোনোদিন বুঝতে পারিনি। তুমি শুধু চেয়েছিলে ভালোবাসা, কিন্তু আমি আমার সম্মানের কথা চিন্তা করে সব সময় তোমাকে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দে মা।
নিহার বাবার এই রকম কথা শুনে নিহা একদম চুপচাপ হয়ে গেল। সে ভাঙা কণ্ঠে বলল, বাবা, আমি সিয়ামকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। যদি তুমি আবার আমাকে বিয়ের জন্য চাপ দাও, আমি তখন আবার আত্মহত্যা করব। এটা শুনে সিয়াম সোজা উঠে দাঁড়ালো। তার চোখের কোণেও কিছু ছিল আকাশ সমান হতাশা। মেয়েটা তাকে এত ভালোবাসে। সিয়ামের মা শাহানা বেগম তখন নিহার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা নিহা, আমাদের জীবন এত সহজ নয়। তুমি কেন এরকম পাগলামি করছো? তোমার একদিনের খরচ দিয়ে আমরা 1 মাস সংসার চালাতে পারবো। এই অবস্থা জেনেও কেন তুমি এমন পাগলামি করছো? সিয়াম তার মায়ের দিকে তাকালো। তার মায়ের চোখেও নিহাকে আপন করে নেওয়ার ইচ্ছা দেখলো, কিন্তু সমস্যা সেই টাকা। সিয়াম মাথা নিচু করে বলল, নিহা আপু, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু আমাদের পরিস্থিতি, আমাদের পারিবারিক অবস্থান, এটা নিশ্চয়ই জানো। আমার সাথে বিয়ে হলে সারা জীবন এমন কষ্টে কাটাতে হবে। এর চেয়ে ভালো তুমি এখন কিছুদিন কষ্ট সহ্য করে নাও, পরে সারা জীবন সুখে কাটাবে। তবে ইকবাল চৌধুরী পরিস্থিতি বুঝতে পেরেছিলেন। নিজের একমাত্র মেয়ের জীবন বাঁচাতে হলে তাকে এখন কঠিন একটা সিদ্ধান্ত নিতেই হবে। তিনি সিয়ামের কাছে গিয়ে হাতে হাত রেখে বললেন, সিয়াম, তুমি আমার মেয়েকে ভালোবাসো, আমি জানি। আমি তোমাদের মাঝে আর কোনো বাধা হব না। আমার মেয়েকে তুমি এইমাত্র হাসি খুশি রাখতে পারবে। আর আমার মেয়ে সুখে থাকলেই আমি বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারবো। আমার মেয়েটাকে তুমি গ্রহণ করো বাবা। আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দাও। বাবার মুখে এমন কথা শুনে নিহার মুখে হাসি ফুটল। সে সিয়াম আর মায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা তো এটাই শুনতে চাইছিলে, তাই না? এখন তো আমার বাবাও রাজি। আশা করি আমাকে মেনে নিতে তোমাদের আর কোনো আপত্তি থাকবে না। সিয়ামের মা তখন সবার সামনে এমন এক পরিস্থিতিতে পড়ে গেলেন, কি করবেন মাথায় আসছিল না। তিনি সিয়ামের হাত ধরে বললেন, আমাদের একটু সময় দিন, আমরা ভেবে জানাবো। এখন যাই। আর মা নিহা, দয়া করে এরকম পাগলামি আর করো না। বলে সিয়ামের মা সিয়ামকে নিয়ে চলে আসলেন। ওদিকে নিহা মনে মনে বেশ খুশি ছিল, কারণ আর কোনো বাধা নেই তাদের মধ্যে। কিন্তু 2 দিন কেটে গেলেও সিয়ামের মা কিছুই জানালেন না। নিয়া অপেক্ষায় থাকলেও আর সহ্য হলো না, আবারও পাগলামি শুরু করলো। তখন নিয়ার বাবা সিদ্ধান্ত নিলেন আবার সিয়ামেরদের বাসায় যাবেন, কারণ একমাত্র মেয়েকে বাঁচাতে হলে এখন তাকে এটাই করতে হবে। ওদিকে সিয়ামের মা শাহানা বেগম সন্ধ্যায় গম্ভীর মুখে বসেছিলেন। ঘরে একেবারে নীরব ছিল। পাশে শিয়ামও মুখ গোমরা করে বসে আছে, যেন পৃথিবী থেমে গেছে। হঠাৎ নিহার বাবা এসে উপস্থিত হলো শিয়ামদের বাসায়। তার কপালেও চিন্তার ছাপ। তিনি সিয়ামের মায়ের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, আপা, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু দয়া করে আমার মেয়েটাকে বাঁচান। আমি আর কোনোভাবে তার কষ্ট সহ্য করতে পারছি না। সে যদি সিয়ামকে না পায়, তাহলে আবার কোনো পাগলামি করে বসবে। আমি ওই দিন খারাপ ব্যবহার করায় হয়তো আপনারা রেগে আছেন। আমি ওই দিনের জন্য হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাইছি, দয়া করে সব ভুলে যান। শাহানা বেগম তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এইরকম একজন মানুষ তার কাছে হাত জোর করে ক্ষমা চাইছে, এটা কি বিশ্বাস করা যায়? হয়তো যায়। জীবন তো এমনই। সিয়াম মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। তার ভীষণ ইচ্ছা করছে নিহাকে দেখতে, কিন্তু মায়ের মনে কষ্ট দিয়ে সে কিছুই করতে পারবে না। ছেলের মনের কথা শাহানা বেগম বুঝলেন। তিনি নিহার বাবার দিকে তাকিয়ে বললেন, ক্ষমা চাইতে হবে না ভাইজান। আমি ওই দিনের কথা ভেবে চুপ ছিলাম না। আমি চুপ ছিলাম নিহার মতো একটা মেয়েকে সুখে রাখতে পারবো কিনা এইটা ভেবে। তবে আমি আর এসব ভাবতে চাই না। ভাগ্যেতে যা আছে তাই হবে। আপনি বিয়ের ব্যবস্থা করুন। ধন্যবাদ আপা, আপনি আমার বুকের উপর থেকে কত বড় একটা পাথর সরিয়ে দিলেন। আপনি নিজেও জানেন না, আমি 2 দিন পরেই বিয়ের দিন ঠিক করলাম। আর কোনো সমস্যা হলো না। সিয়াম আর নিহার বিয়ের আয়োজন শুরু হলো। নিহার বাবার তার একমাত্র মেয়ের জন্য সবচেয়ে সুন্দর আয়োজন করতে ব্যস্ত ছিলেন। দেখতে দেখতে বিয়ের দিনও এসে পৌঁছালো। পুরো চৌধুরী বাড়ি আলোয় আলোকিত হয়ে উঠেছিল, আর সবার মধ্যে এক অদ্ভুত আনন্দ কাজ করছিল। বিয়ের শেষে রাতের অন্ধকারে সবকিছু একেবারে শান্ত হয়ে গেল। রাত হওয়ায় এক অদ্ভুত শীতলতা ছিল। সিয়াম এবং নিহা দুজনেই একে অপরের পাশেই বসেছিল। দুজনের মনেই নানান অনুভূতির ঢেউ খেলা করছিল। নিহা বুঝল এই ছেলে কথা বলবে না, তাকে শুরু করতে হবে। তাই খানিকটা অভিমানী সুরে বলল, সিয়াম, তুমি জানো আমি আজকের দিনটার জন্য
কত স্বপ্ন দেখতাম। তোমার কাছে হয়তো আমি ছিলাম একটা ঝামেলা, কিন্তু আমার কাছে তুমি ছিলে অন্যরকম একটা প্রশান্তি। তোমার কথা ভাবতে আমার ভীষণ ভালো লাগতো। আমার অনুভূতি তোমাকে বলে বোঝাতে পারবো না। সিয়াম চুপচাপ শুনছিল, কিন্তু তার কোনো উত্তর ছিল না। নিহা যখন কথা বলছিল, সিয়ামের মনের ভিতর এক জোয়ার উঠেছিল। হৃদয়ের গভীরতম প্রান্তে সে অদ্ভুত আনন্দ অনুভব করছিল। আজকের এই মুহূর্তটা শুধুমাত্র তাদের দুজনের হওয়া উচিত। সেখানে কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই, শুধু ভালোবাসা আর একে অপরকে চিরকাল ধরে রাখার অঙ্গীকার। সিয়াম হঠাৎই খাট থেকে নেমে হাঁটু গেড়ে বসে পড়ল নিহার সামনে। এরপর বলতে শুরু করলো, তুমি জানো নিহা, আমি তোমাকে কখনোই মায়ায় জড়িয়ে ফেলতে চাইনি। তুমি আমার জীবনে এসে আমার সমস্ত পথ পরিবর্তন করে দিলে। আমি তোমাকে দামি কিছুই দিতে পারবো না, তবে শুধু এইটুকু কথা দিতে পারি, আমি তোমাকে সর্বোচ্চ সুখে রাখার চেষ্টা করব। বলে সিয়াম থামল। নিহা চুপচাপ তার দিকে তাকিয়েছিল। সিয়াম নিহার দিকে আর একটু এগিয়ে গেল। ধীরে ধীরে নিহার হাত ছুঁয়ে বলল, তুমি কি জানো নিহা, আমার জীবনে এমন দিন ছিল যখন আমি একা ছিলাম, শুধু অন্ধকারে ডুবে থাকতাম। কিন্তু তোমার আগমন সেই অন্ধকারে একটু আলোর মতো তাজা। তুমি শুধু আমার জীবনে নতুন আলো দিয়েছো তা না, তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। হারার একদম দ্বারপ্রান্তে গিয়ে তুমি নতুন করে জয়ের স্বপ্ন দেখিয়েছো। কথা দিচ্ছি, তুমি যদি আমার কাছে থাকো, আমি বাকি পৃথিবীকে ভুলে যাব। কোনোদিন বলতে পারিনি, আজ বললাম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি সিনিয়র বউ। নিহার চোখে জল চলে আসলো। সিয়ামের কথা শুনে তার মনে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হলো, যা আগে কখনো অনুভব করেনি ও। শুধু চুপচাপ সিয়ামের দিকে তাকিয়ে থাকলো। তার মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থেমে যেত। সিয়াম উঠে দাঁড়াতেই নিহা তাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলল, তুমি জানো পিচ্চি, আমি এতদিন ধরে শুধু নিজেকে বুঝিয়েছিলাম যে একদিন না একদিন তুমি আমাকে ভালোবাসবে। আজ সেই দিন সামনে আসার পর আমি কি করব খুঁজে পাচ্ছি না। শুধু এতটুকু বলতে পারি, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তুমি, যেটা আমার জীবন চলে গেলেও হারাতে পারবো না। ভীষণ ভালোবাসি পিচ্চি তোমাকে, ভীষণ। সিয়ামও শক্ত করে নিহাকে জড়িয়ে ধরল। এভাবে কিছুটা সময় কাটার পর সিয়াম নিজেকে ছাড়িয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়তে চাইলেই নিহা সিয়ামের টি শার্ট কলার চেপে ধরে বলল, ওই পিচ্চি, কোথায় যাস? আজ কোনো ঘুমানো চলবে না। এত কষ্ট করে তোকে পেলাম, আজকে ঘুমানোর জন্য? তাহলে কি করব? রাত অনেক হয়েছে, তুমিও ঘুমিয়ে যাও। কি করব মানে? আমি বাসর করব? তোর এই ঠোঁট জোড়া দেখ, আমাকে ডাকছে। ধুর, তুমি কি বলো? লজ্জা লাগে তো। চলো বাবু, আজকের পর আর লজ্জা করবে না। আজ তোমার লজ্জা হরণ করব। বলে নিহা সিয়ামকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এরপর এরপর কি হলো সেটা জানা নেই। এই গভীর ভালোবাসার মুহূর্তে সিয়াম আর নিহা তাদের একে অপরের মধ্যে যে দূরত্ব ছিল সেটা মিটিয়ে নিল। এভাবেই তাদের নতুন জীবনের যাত্রা চলুক সমাপ্তি পর্যন্ত।